প্রাণ ভিক্ষা চেয়েও পেল না বাংলাদেশের শীর্ষ বিএসএফ এর গুলি। জানাবো হাসিনা কাদের এই আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। এদিকে সীমান্তে বিএসএফ গুলি ছুড়লে পাল্টা গুলি হবে গণ অধিকার পরিষদের সমাবেশে বক্তারা। এবং সর্বশেষ জানাবো ডুম্বুরবাদ অভিমুখে লং মার্চ ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাণ ভিক্ষা চেয়েও পেল না বাংলাদেশের শীর্ষ বিএসএফ এর গুলি। কুলাউড়ার লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্র হঠাৎ বিএসএফ কে দেখে স্বর্ণ আতঙ্কিত হয়ে বলে, আমাদের মেরো না, আইনের আশ্রয় নিয়ে নাও। বাংলায় বলা কথাগুলোর প্রতি উত্তরের বদলে বিএসএফ এর বুলেটে বুক ঝাঁঝরা হয়। বিএসএফ এর বন্দুক তাক করানো দেখে স্বর্ণা ঘুরে যায়। পেছন দিকের গুলিটা বুকের ডান পাশে দিয়ে ও পাশে দিয়ে বের হয়ে যায়। তখনই স্বর্ণা বলে, মা হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচবো না, তোমরা প্রাণ রক্ষা করো। স্বর্ণার ভাই পিন্টু দাস কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানায়। মায়ের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে এই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা শুনেছে পিন্টু। জুড়ি উপজেলার কালনিগড় গ্রাম থেকে এখন শোকস্তব্ধ শান্তই জনপদ, শোকে কাতর এই গ্রামেরই কিশোরী স্বর্ণা দাস চলে গেছে পরপারে। সীমান্ত পাড়ি দিতে গিয়ে বিএসএফ এর বুলেটের আঘাতে প্রাণ গেছে স্বর্ণার। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর নির্মমতার বলি স্বর্ণার পরিবারের থামছে না কান্না। বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্চিতা রানী দাস বারবার মোচ্ছা যাচ্ছেন। 3 ভাই ও 2 বোনের মধ্যে স্বর্ণা ছিল ছোট, পড়ালেখায় ছিল মেধাবী, পুরো স্কুল মাতিয়ে রাখত। সহপাঠীরা অকালে স্বর্ণাকে হারানো শোকে মর্মাহত। নিরুত বিহারী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা মায়ের সঙ্গে গত 1 সেপ্টেম্বর রোববার রাতে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারত যেতে চেয়েছিল। ত্রিপুরা রাজ্যের শনিচৌরা গ্রামে তার মামার বাড়ি। স্বর্ণার এক ভাই মামা কার্তিক দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন। বাইকে দেখা ও মামার বাড়ি বেড়ানো অধরাই রয়ে গেল স্বর্ণা দাসের বাবা পরেন্দ্র দাস বলেন, রোববার সকালে মা ও মেয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সোমবার সকালে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারি তারা যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতায় শমশেরনগর থেকে স্বর্ণার মাকে উদ্ধার করি। পরদিন সোমবার বিকালে বিজিবির মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। স্বর্ণার মা সঞ্চিতা রানী দাস বলেন, সীমান্ত এলাকায় আমি ও আমার মেয়ে দালালদের খপ্পরে পড়ে যায়। তারা চট্টগ্রামের আরো একটি পরিবারের সঙ্গে আমাদেরকেও ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সীমান্তের কাছে গেলেই হঠাৎ গুলির আওয়াজ শুনে মাটিতে লুটিয়ে পড়ি। নির্দয় বিএসএফ এর গুলিতে আমার মেয়ের শরীর যাত্রা হয়ে গেছে। এ কথা বলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সঞ্চিতা রানী দাস। স্থানীয় পশ্চিম জুড়ি ইউপির 1 নং ওয়ার্ডের সদ্য মদন মোহন দাস বলেন, মেয়েটি বড় নম্রভদ্র ছিল, পুরো গ্রামেই তার সুনাম ছিল। পশ্চিম জুড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, গুলি করে মারার অধিকার কে দিল? আমরা সীমান্তে গুলি করে মারাকে সমর্থন করি না। আর কত ফেলানির মতো লাশ সীমান্তে পড়বে? ভারত যদি আমাদের বন্ধু ভাবে তাহলে এসব বন্ধ করতে হবে। স্বর্ণা সহপাঠী সুস্মিতা, পূর্বা, বন্যা ও সিপা জানাই, পড়ালেখায় সে ভালো ছিল, খেলাধুলাও করত, পুরো ক্লাস মাতিয়ে রাখত। বন্ধু রাষ্ট্রের এই বাহিনী এত নির্মম কেন? গুলি করতে তাদের বুক একবারও কাঁপল না? 45 ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণার লাশ হস্তান্তর করে বিএসএফ। বুধবার তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। হাসিনা কাদের এই আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। তাদের ভাষ্যমতে বর্তমান পরিস্থিতিতে দলের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সময় ও পরিস্থিতি বুঝে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এখন দলের নেতাকর্মীদের হামলা মামলা থেকে নিরাপদে রাখাই আমাদের লক্ষ্য। দলের নেতৃত্বে পরিবর্তন প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকা পোস্টকে বলেন, দলের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনাই থাকবেন। নেতৃত্ব পরিবর্তন নিয়ে আমরা এখনই ভাবছি না। এখন আমরা দলকে গোছানোর বিষয়ে পরিকল্পনা করছি। ফেসবুকে যা চলছে বা যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সেটি গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক করা
হয়েছে। আবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে। এই প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, কে কাকে নেতৃত্ব দেবে আগে তো দল টিকিয়ে রাখতে হবে। কর্মীরা হামলা মামলায় পড়েছে, তাদের আগে নিরাপদ রাখতে হবে। এখন আর আগের মতো হুটহাট কর্মসূচি দিলে হবে না, অনেক ভেবেচিন্তে কর্মসূচি হাতে নিতে হবে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, 1981 সালে দলের অবস্থা বর্তমানের চেয়ে খারাপ ছিল। সেই সময় দেশে না থেকেও শেখ হাসিনাকে দলের হাল ধরতে হয়, সেই তুলনায় এখন অবস্থা ভালো। এদিকে আওয়ামী লীগের একটি অংশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের অবসান চান। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, বর্তমান পরিস্থিতির জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী। তার কথার লাগাম ছিল না, তার কারণে দলের এই পরিণতি। তার পরিবর্তে একজন জনপ্রিয় নেতাকে দায়িত্ব দিতে হবে। এখন অনেক নেতাই পলাতক রয়েছেন, সেক্ষেত্রে কর্মীদের সঙ্গে যিনি যোগাযোগ করতে পারবেন এমন কোন নেতার প্রয়োজন। তিনি আরো বলেন, 2007 সালের 1/11 সময় যেভাবে দলের হাল ধরেছিলেন, তখনকার দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই আশরাফুলের মতো একজন নেতার খুব প্রয়োজন। আওয়ামী লীগ এমন একজন নেতাকে সাধারণ সম্পাদক হিসেবে খুঁজছে। প্রয়োজনে প্রেস রিলিজের মাধ্যমে সাধারণ সম্পাদক পদের কাউকে দায়িত্ব দেওয়া হবে। নেতারা আত্মগোপনে আছেন, কর্মীদের পাশে কেউ নেই। কর্মীদের সক্রিয় রাখতে হলে দেশের মধ্যে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। প্রসঙ্গত, সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনের অবসান ঘটে। সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙ্গা করতে এবং সব নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এক্ষেত্রে 15ই আগস্ট শোক দিবসে ঘিরে পরিকল্পনা সাজিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেদিন কোনো নেতাকে মাঠে নামতে দেখা যায়নি। হাতে গোনা কয়েকজন ধানমন্ডি 32 নম্বরে গেলেও ছাত্রদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। তারপর থেকেই অনেকটা নিশ্চুপ রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। সীমান্তে বিএসএফ গুলি ছুড়লে পাল্টা গুলি হবে, গণ অধিকার পরিষদের সমাবেশে বক্তারা। বাংলাদেশের নাগরিক কিশোরী স্বর্ণা দাসকে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা ও ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ভারতীয় পণ্য ও ভারত বর্জনের ডাক দেন। একই সঙ্গে ভারতীয় বাহিনীকে সীমান্তে গুলি না ছুড়তে হুঁশিয়ারি দিয়ে বলেন, গুলি এলে পাল্টা গুলি হবে। প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1000 নাগরিককে হাসিনা সরকার গুলি করে হত্যা করেছে। মোদী সরকার ও তার পররাষ্ট্র মন্ত্রী কোনো উদ্বেগ প্রকাশ করে নাই, বরং জুলাই এবং আগস্টে যা হয়েছে তা বর্ণনা করেছে পার্লামেন্ট। মিয়া মশিউজ্জামান বিএসএফ কর্তৃক সনাতনী কিশোর স্বর্ণা দাস হত্যার নিন্দা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন। তিনি আরো বলেন, মোদী নিজেকে হিন্দুদের প্রতিনিধি দাবি করছে, হিন্দুদের জন্য দরদ দেখাচ্ছে, আবার বিএসএফ দিয়ে হিন্দু কিশোরীকে হত্যা করল। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, 2000 সালের পর থেকে ভারত সীমান্তে 1,500-এর অধিক বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে। তারপরেও কিছু কিছু রাজনৈতিক দলের ব্যক্তিগণ ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চান, ভারতকে নারাজ করতে চান না। তারা ভাবেন ভারত তাদের ক্ষমতায় বসাবে। তিনি আরো বলেন, ভারতও যদি বাংলাদেশ সীমান্তে গুলি ছোড়ে তাহলে পাল্টা গুলি ছোড়া হবে। বাংলাদেশের নাগরিক এবার মরতে শিখেছে, এবার তোমরা মরার জন্য প্রস্তুত হও। বিজিবি সেনাবাহিনীর পাশে দেশের জনগণ আছে। ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ অভিমুখ নদীগুলোয় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। তারা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত বিভিন্নভাবে সুবিধা ভোগ করে আসছে, কিন্তু নিজেদের স্বার্থে ভারত বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে দ্বিধা করে না। তারা 50 বছর ধরে অবৈধভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলেছেন। এই পানি সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামাতের আমির দিন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য নিজামউদ্দিন কায়সার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামিক বক্তা মুশতাক ফয়েজি, গবেষক খন্দকার রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ছাত্রদল নেতা তুফাইল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের নেতারা বিবির বাজার অভিমুখে লং মার্চ করেন। এই সময় স্থানীয় প্রশাসনের আশ্বাসে মাঝপথে লং মার্চ যাত্রা শেষ করে। এর আগে বেলা 11টায় 10টি ট্রাকের রাজধানী শাহবাগ থেকে ভারতের ত্রিপুরা ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু হয়। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।